দুঃখিত, যান্ত্রিক ত্রুটির জন্য কিছুটা ব্যাঘাত ঘটলো। তবে এটা পার্ট 2 হিসেবে শুরু করছি। ওটা পার্ট 1, ওটা দেখে নেওয়ার পর এটা দেখবে এবং ঠিক তারপর থেকে আমি শুরু করছি। বৈশিষ্ট্য চলছিল আমাদের সভা সমিতিগুলির বৈশিষ্ট্য। দেখো, যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলোর কথা বললাম, তার মধ্যে একটি বৈশিষ্ট্য ছিল যে এই সভা সমিতিগুলো যে সদস্যরা ছিল তারা কিন্তু মধ্যবিত্ত সম্প্রদায়ের শিক্ষিত মানুষরাই ছিল। কিন্তু গ্রামাঞ্চলের মধ্যে ঠিক তেমন প্রভাব কিন্তু পড়েনি। অর্থাৎ গ্রামাঞ্চলে যারা পিছিয়ে পড়া বা অশিক্ষিত সম্প্রদায়ের মানুষ ছিল তাদের মধ্যে বা তাদের সঙ্গে এই সমস্ত সভা সমিতিগুলোর তেমন একটা যোগ ছিল না। ঠিক আছে, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। তবে পরিশেষে দেখা যাবে যে এই সভা সমিতিগুলির প্রথম দিকে যে সভা সমিতিগুলি গড়ে উঠেছিল, অর্থাৎ বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা, এগুলো কিছুকাল তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বা তাদের কার্যগুলি অব্যাহত থাকে এবং কিছুকাল পর কিন্তু সেই তারা গতি হারিয়ে ফেলে। অর্থাৎ তাদের যে রাজনৈতিক যে কর্মকাণ্ডগুলো শেষ পর্যন্ত শেষের দিকে গিয়ে থেমে যায় বা কিছুকাল পরে গিয়ে থেমে যায়। এবং এইভাবে ছোট ছোট সভা সমিতিগুলির পরবর্তীতে অংশতে আমরা দেখব যে ভারত সভা গঠন হবে, যেটা সর্বভারতীয় স্তরে এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে, ভারতের জাতীয়তাবাদের বিস্তারে সেই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের যে ভারত সভা, সেটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। এবং যারই অনুকরণে পরবর্তী সময়ে কিন্তু আমাদের পরিচিত যে এখনো যে দলটা টিকে আছে, জাতীয় কংগ্রেস, সেই দলের প্রতিষ্ঠা কিন্তু এই ভারত সভা থেকে দেখেই শিক্ষা নিয়ে পরবর্তী সময়ে সর্বভারতীয় স্তরে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। এইসব বিষয়গুলো জানবো। তাহলে দেখো, বৈশিষ্ট্যটা আলোচনা হলো। এবার আমরা পরপর যে বিভিন্ন সভা সমিতিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে প্রথমেই যে সভা সমিতি যে সভাটা করবে সেটা হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা। দেখো, এখানে 1 নম্বর যে সভা সেটা হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা। কত সময়কাল? 1836, 8 ডিসেম্বর 1836, 8 ডিসেম্বর এটা প্রতিষ্ঠা হচ্ছে। এই প্রতিষ্ঠার বিষয়ে আমরা জানবো, এর প্রতিষ্ঠা কাল এবং প্রতিষ্ঠার সঙ্গে কারা যুক্ত ছিল, এদের কার্যাবলী, সব নিয়ে আলোচনা করব। দেখো, এইটা কিন্তু ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন ছিল। অনেক সময় মাধ্যমিক পরীক্ষাতে আসে যে ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি? উত্তর হচ্ছে 1836 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত বঙ্গভাষা প্রকাশিকা সভা। এই সম্বন্ধে আমরা জানবো। দেখো, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন সভা সমিতি গড়ে উঠেছিল ঠিক এই সময়তে। এবং দেখা যায় যে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা হচ্ছে 1836 খ্রিস্টাব্দ, অর্থাৎ রাজা রামমোহন রায়ের মৃত্যুর ঠিক 3 বছর পরে, অর্থাৎ 33-এ তার মৃত্যু এবং 36-এ এই যে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হচ্ছে। তাই যেহেতু বঙ্গভাষা প্রকাশিকা সভার যে বিভিন্ন সদস্যরা ছিল তারা কিন্তু সেই রাজা রামমোহন রায়ের সঙ্গী ছিল, তাদের শিষ্য ছিল। তাই রাজা রামমোহন রায়ের সম্বন্ধে একটু আমরা জানি। দেখো, রাজনৈতিক যে ভারতের রাজনৈতিক সচেতনতার অগ্রদূত হিসেবে কিন্তু রাজা রামমোহন রায়কে ধরা হয়। তার কারণ হচ্ছে আমরা দেখেছি যে বিভিন্ন আইনের বিরুদ্ধে রাজনৈতিকভাবে দাবি দেওয়া ক্ষেত্রে কিন্তু রাজা রামমোহন রায় এগিয়ে এসেছিল। যেমন ঠিক মনে পড়বে তোমাদের যে 1823 খ্রিস্টাব্দে লর্ড আর্মহার্স্টকে চিঠি লিখে সেই সময়ে যে বরাদ্দ 1 লক্ষ টাকা পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে ব্যয় করার কথা তিনি আবেদন করেছিলেন ব্রিটিশ সরকারের কাছে। তারপর পরবর্তীতে দেখা যায় যে সতীদাহ প্রথা বিরুদ্ধে বন্ধ করার জন্য ব্রিটিশ সরকারকে সুপারিশ করেছিল। এইভাবে বিভিন্ন রাজনৈতিক উপায়ে বিভিন্ন দাবি দাওয়া আদায়ে সচেষ্ট ছিলেন রাজা রামমোহন রায়। তারই শিষ্যরা কিন্তু তারই পথ অনুসরণ করে পরবর্তী সময় কিন্তু বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা করে তাদের রাজনৈতিক দাবি দাওয়াগুলো কিন্তু সেইভাবেই চালিয়ে যায়। তাই এখানে বলতে হয় যে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠার সঙ্গে কারা কারা যুক্ত ছিল। দেখো, এখানে বলি রাজা রামমোহন রায়ের শিষ্য, এখানে বলা যেতে পারে যে টাকির জমিদার ছিলেন একজন, যিনি এই বঙ্গভাষা প্রকাশিকা সভার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি হচ্ছেন কালীনাথ রায় চৌধুরী। তারপরে ছিলেন দ্বারকানাথ ঠাকুর। তারপরে ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর।
প্রসন্ন কুমার ঠাকুর প্রমুখদের উদ্যোগে কিন্তু 1836 খ্রিস্টাব্দে ভারতের প্রথম রাজনৈতিক সংগঠনটা গড়ে উঠছে এবং এর সভাপতি কে ছিল? যখন এটা এই কালীনাথ রায়চৌধুরী, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার এদের উদ্যোগে এটা প্রতিষ্ঠা হচ্ছে এবং 1836 খ্রিস্টাব্দে প্রথমের আত্মপ্রকাশ ঘটছে একটা অধিবেশনের মাধ্যমে। অর্থাৎ 1836 খ্রিস্টাব্দে 8 ডিসেম্বর একটা অধিবেশন বসছে এবং সেই অধিবেশনের সভাপতি করছে কে? গৌরীশঙ্কর। দেখো, গৌরীশঙ্কর ভট্টাচার্য, এখানে বলি সভাপতি একজন ছিলেন, তিনি ছিলেন একজন সাংবাদিক, ছিলেন একজন লেখক ছিলেন এবং বঙ্গভাষা প্রকাশিকা সভার একজন সভাপতিও ছিলেন। সভাপতি তার নাম হচ্ছে গৌরীশঙ্কর ভট্টাচার্য বা গৌরীশঙ্কর তর্কবাগীশ বলা হয় তাকে, ভট্টাচার্য। তাহলে ইনি ছিলেন বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি। তাহলে এখন বোঝা যাচ্ছে যে এই বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রতিষ্ঠার সঙ্গে কারা কারা যুক্ত ছিল। এবার আমরা দেখে নিব যে তারা কোন উদ্দেশ্য নিয়ে এই সভাটা প্রতিষ্ঠা করেছিল। দেখো, মূলত সেই সময় পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে এবং এমন ভাবে বিস্তার করা হয় যেখানে ভারতীয়রাও কিন্তু সেই পাশ্চাত্য শিক্ষা বা ইংরেজি শিক্ষার মোহে কিন্তু মুগ্ধ হয়ে যায়। তাছাড়া তাদের একটা স্বার্থ ছিল বা সেই সময় জীবিকা নির্বাহের একটা পথ হিসেবে একটা উচ্চ পদে চাকরি পাওয়াটা অনেক বড় ব্যাপার ছিল। বা ব্রিটিশ সরকারের যে একটা উদ্দেশ্য ছিল যে ইংরেজি যারা কিছু কর্মচারী তৈরি করবে, সেই উদ্দেশ্যে কিন্তু পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে। বাংলা ভাষার সেভাবে কিন্তু বিস্তারটা ঘটেনি বা সেই সময় কিন্তু তার প্রতিরোধ করা হয়েছিল পাশ্চাত্য শিক্ষার প্রভাবে। যাই হোক, বঙ্গভাষা প্রকাশিকা সভা আরো একটি উদ্দেশ্য ছিল যে বাংলা ভাষাকে সে আগের মর্যাদায় ফিরিয়ে আনা বা বাংলা ভাষা চর্চা করা, এক নম্বর উদ্দেশ্য ছিল। দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে এরা এই যে 1836 সময় তাদের বিভিন্ন রাজনৈতিক দাবি দাওয়াগুলো কিন্তু সরকারের কাছে তারা জানাতো। আবার 3 নম্বর যদি বলি যে তার কিছুকাল তার পূর্বে 1828 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার একটি আইন করে যে তাদের আয় বাড়ানোর উদ্দেশ্যে ব্রিটিশ সরকার 1828 খ্রিস্টাব্দে তারা একটা আইন পাস করে। তারা 1828 খ্রিস্টাব্দে আইন পাস করে বলল যে নিষ্কর জমির উপর থেকে তারা কর ধার্য করবে। অর্থাৎ যে জমিগুলো পড়ে আছে বিভিন্ন জমিদারদের, বিভিন্ন যারা ধনী সম্প্রদায়ের মানুষ আছে, যেসব জমিগুলো কোনো কাজে লাগে না কিন্তু তাদের অস্থাবর সম্পত্তি হিসেবে পড়ে আছে, ব্রিটিশ সরকার ঘোষণা করলো যে ওই সমস্ত নিষ্কর জমির উপরে কর দিতে হবে। ঠিক তখন কিন্তু বঙ্গভাষা প্রকাশিকা সভা তারা রাজনৈতিকভাবে তারা ব্রিটিশ সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে সেই নিষ্কর জমির উপর থেকে কর ধার্য করা থেকে তারা দাবি জানিয়েছিল এবং শেষমেশ দেখা যায় যে কিছু সুফল পাওয়া গেছিল এবং যার ফলে ব্রিটিশ সরকার বাধ্য হয়ে বা অনুগ্রহপূর্বক বলো যে পরবর্তী সময় ব্রিটিশ সরকার প্রত্যেকটা গ্রামের জন্য কিছু নিষ্কর জমি কিন্তু ছেড়ে দিয়েছিল। এটা তাদের সাফল্য বলতে পারো। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে প্রথম দিকে বঙ্গভাষা প্রকাশিকা সভা তাদের বিভিন্ন উদ্দেশ্যকে সামনে রেখে তাদের রাজনৈতিক দাবি দাওয়াগুলো আদায়ে সচেষ্ট হয়েছিল, কিন্তু যেহেতু এটা প্রথম দিকে সেহেতু খুব বেশিকাল কিন্তু এই তাদের রাজনৈতিক দাবি দাওয়া বা আন্দোলনটা কিন্তু চলতে পারেনি। শেষ পর্যন্ত কিছুকাল পরে কিন্তু এটা গতি হারিয়ে ফেলে এবং পরবর্তী সময় দেখা যাবে আরো একটি গুরুত্বপূর্ণ সভা গড়ে উঠবে, যেটা হবে জমিদারদের নিয়ে গড়ে উঠবে, রায়তদের নিয়ে গড়ে উঠবে, সেটা হচ্ছে জমিদার সভা। এই নিয়ে আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। তাহলে 2 নম্বর যে সভা সেটা হচ্ছে জমিদার সভা। জমিদার সভা দেখো 2 নম্বর যে সভা সেটা হচ্ছে জমিদার সভা। জমিদার সভা প্রতিষ্ঠা হচ্ছে 1838 এর 12ই নভেম্বর। এটা মনে রাখবে, এটা হচ্ছে 12ই নভেম্বর জমিদার সভা প্রতিষ্ঠা হচ্ছে। এই সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো, অর্থাৎ এটা প্রতিষ্ঠা করলো কারা, প্রতিষ্ঠার সঙ্গে কারা যুক্ত ছিল, এর সম্পাদক কারা ছিল, সভাপতি কারা ছিল, এরা কোন উদ্দেশ্য নিয়ে বা তারা রাজনৈতিক কিভাবে দাবি দাওয়া আদায়ের জন্য এই সভাটা গড়ে তুলেছিল সে সম্পর্কে জানবো। প্রথমে আমরা জেনে নিই প্রতিষ্ঠা সম্পর্কে। দেখো, তার কিছুকাল আগের কথা আমি একটু বলে নিই। তার কারণ হচ্ছে যে যেহেতু এটা জমিদারদের সভা, জমিদার সভা নাম দেওয়া হয়েছে কেন, বা এটা কাদের সভা বোঝাই যাচ্ছে জমিদারদের সভা। জমিদাররা কেন সভা করতে গেল,
বা ভারতের সেই সময় জমিদারদের সংখ্যা কেমন ছিল, বা জমিদারদের কোন স্বার্থ সিদ্ধির জন্য এই সময় সভাগুলো গড়ে তুলেছিল। না তো একটু পিছনে গিয়ে মনে রাখতে হবে যে 1793 খ্রিস্টাব্দে যখন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করলেন লর্ড কর্নওয়ালিস, তখন একটা কথা তোমরা পড়েছিলে যে সেই সময় বাংলা, বিহার, উড়িষ্যার সমগ্র অঞ্চল জুড়ে কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করার ফলে এই বাংলা, বিহার, উড়িষ্যায় কিন্তু এক শ্রেণীর জমিদার সম্প্রদায়ের মানুষদের কিন্তু আবির্ভাব ঘটে এবং এই জমিদাররা পরবর্তী সময় তাদের স্বার্থ সুরক্ষিত করার জন্য, ব্রিটিশদের সঙ্গে আলাপ আলোচনা করার জন্য, তাদের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রাখার জন্য কিন্তু এই জমিদার সভা প্রতিষ্ঠা করেছিল। তবে শুধু জমিদাররা নিজেদের স্বার্থই দেখেনি, নিজেদের উদ্দেশ্যই দেখেনি, তার সঙ্গে যেহেতু রায়তদের সম্পর্ক অতপ্রতভাবে জড়িত ছিল, কৃষকদের সম্পর্ক জড়িত ছিল, তাই কিন্তু কৃষকদেরকেও কিন্তু এতে অংশগ্রহণ বা সামিল করা হয়েছিল। তাই সেই জমিদাররা কিন্তু 1838 খ্রিস্টাব্দে 12 নভেম্বর কি করছে, যে জমিদার সভা প্রতিষ্ঠা করছে। প্রতিষ্ঠার সময় কারা কারা যুক্ত ছিল, এখানে রাধাকান্ত দেবের নাম এখানে আসবে। এখানে প্রতিষ্ঠাতার সঙ্গে কারা কারা যুক্ত ছিল দেখে না। রাধাকান্ত দেব বলা যেতে পারে, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, অর্থাৎ বঙ্গবাজার প্রকাশিকার সময়ের সঙ্গে যারা যুক্ত ছিল তাদের মধ্যেও অনেকে, এবং এক কথায় রাজা রামমোহন রায়ের যে সদস্য তারাই কিন্তু জমিদার সভাটা প্রতিষ্ঠা করেছিল। তাই রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর এরা কিন্তু কি করলো, জমিদার সভা প্রতিষ্ঠা করলো। এবং উদ্দেশ্যটা কি ছিল, যে উদ্দেশ্য ছিল যে সেই সময় জমিদারদের নিজেদের স্বার্থ সুরক্ষিত করার জন্য, জমিদারদের সঙ্গে ব্রিটিশ উচ্চপদস্থ কর্মচারী বা ব্রিটিশ সরকারের সঙ্গে আলাপ আলোচনার একটা জায়গা তৈরি করার জন্য, যেহেতু সেই সময় চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলা, বিহার, উড়িষ্যায় প্রচুর পরিমাণে জমিদারের আবির্ভাব ঘটেছিল, তারা নিজেদের স্বার্থ সুরক্ষিত করার জন্য তারা বিভিন্ন রাজনৈতিক দাবি দাওয়া মাধ্যমে তাদের স্বার্থ সুরক্ষিত করতে চেয়েছিল। এবং একটা কথা এখানে মনে রাখতে হবে যে এখানে কারা সদস্য পদ গ্রহণ করতে পারত, যে যারা জমিদার সম্প্রদায়ের মানুষ ছিল তারা এই সভার সদস্য ছিল, আবার কৃষকরাও সদস্য ছিল, আবার ব্রিটিশ সরকার বা ব্রিটিশদের মধ্যে যারা অনেকেই ছিল, যে 1833 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের ফলে ইউরোপীয়দের ভারতের জমি কিনে সেখানে স্থায়ী বসবাসের অধিকার দিয়েছিল। অর্থাৎ সেই সমস্ত ব্রিটিশরাও কিন্তু এই জমিদার সভার সদস্য ছিল। তাহলে এইভাবে ভারতীয় জমিদার, রায়ত এবং ব্রিটিশদের অন্তর্গত বিভিন্ন জমির মালিকরাও কিন্তু এই জমিদার সভার সদস্য পদ গ্রহণ করেছিল। এবং এই সদস্য পদ গ্রহণ করার জন্য প্রথমে 5 টাকা এবং বার্ষিক 20 টাকা দিয়ে চাঁদা দিয়ে কিন্তু এই জমিদার সভার সদস্য পদ গ্রহণ করতে হতো। ঠিক আছে, তাহলে এখানে দেখো মনে রাখতে হবে জমিদার সভার প্রতিষ্ঠা কবে হয়েছিল, জমিদার সভার কারা কারা সদস্য ছিল। ইনি ছিলেন তার রাধাকান্ত দেব ছিল তার সভাপতি এবং প্রসন্ন কুমার ছিল তার সম্পাদক। এভাবে জমিদার সভা চলতে থাকে এবং দেখা যায় যে তারা কিছুকাল পর সেই জমিদার সভার কার্যকারিতা হারিয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে বলা যেতে পারে যে এই সময় আরো বিভিন্ন যে সভা সমিতিগুলি গড়ে উঠেছিল তাদের সঙ্গে একটা যোগসূত্র স্থাপন করে কিন্তু তারা ব্রিটিশদের কাছে পৌঁছাতে পেরেছিল। এবং সেই সভা সমিতির সঙ্গে যোগসূত্র ছিল সেটা আমরা দেখিনি। দেখো 1839 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হচ্ছে 1839-এ। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা হচ্ছে উইলিয়াম অ্যাডাম, সংক্ষেপে লিখলাম আমি উইলিয়াম অ্যাডাম এটা প্রতিষ্ঠা করছে। এবং এই উইলিয়াম অ্যাডামটা কি ছিল, যে রাজা রামমোহন রায়ের একজন বন্ধু ছিল সেই উইলিয়াম অ্যাডাম। এই উইলিয়াম অ্যাডাম কিন্তু 1839 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করছে কোথায়, লন্ডনে। সেটা প্রতিষ্ঠা করছে লন্ডনে। এবং লন্ডনে থেকে সেখানকার মানুষদের জমিদারদের স্বার্থ সুরক্ষিত করার জন্য বা তাদের বিভিন্ন রাজনৈতিক দাবি দাওয়াগুলো সেখানে ব্রিটিশ পার্লামেন্টে কিন্তু এই ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি জানাতো।
ঠিক আছে, এভাবে জমিদার সবার সঙ্গে এদের একটা যোগসূত্র ছিল। আবার যদি কিছুক্ষণ পরের কথা বলি, 1843 খ্রিস্টাব্দে 1843 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। সেটা হচ্ছে বেঙ্গল, সেটা বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, সেটা হচ্ছে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। এর অন্যতম সদস্য ছিল প্যারিচাঁদ মিত্র এবং দ্বারকানাথ ঠাকুর। এরা কি করলো যে 1800 এখানে একটু ভুল লিখেছি, 1843 হবে। 1843 খ্রিস্টাব্দে যে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল, সেটা জমিদার সভা বা এইটা 1843 খ্রিস্টাব্দে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি তারা দেখলো যে না, ভারতের সর্বভারতীয় স্তরে একটি রাজনৈতিক সংগঠন গড়ে তোলা প্রয়োজন, যার জন্যই পরবর্তী সময়ে আমরা দেখব যে 1851 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1851 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়। এটা ছিল সর্বভারতীয় স্তরের একটি রাজনৈতিক সংগঠন। এবং এর পরবর্তী সময়ে আমরা দেখব যে বাংলাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন প্রান্তে কিন্তু বিভিন্ন সভা সমিতিগুলি গড়ে উঠতে থাকে। যেমন 1851 এর পরে 1852 খ্রিস্টাব্দে মুম্বাই নেটিভ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল। এভাবে সমগ্র ভারতে বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন সভা সমিতিগুলি গড়ে উঠতে থাকে। ঠিক আছে, এর পরবর্তী অংশে আমরা চলে যাব হিন্দু মেলা। একটি গুরুত্বপূর্ণ সংগঠন, গুরুত্বপূর্ণ সভা বলতে পারি হিন্দু মেলা। এবং আরো একটি ছিল ভারত সভা। আমরা প্রথমে হিন্দু মেলা সম্বন্ধে জেনে নিব, খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসে প্রায় যে হিন্দু মেলার উদ্দেশ্য কি, হিন্দু মেলার সঙ্গে কারা কারা যুক্ত ছিল, এসবগুলো খুব আসে। সম্পাদক, সহ সম্পাদক কারা ছিল। তাহলে আমরা এর 3 নম্বর যে সভা, সেটা হচ্ছে হিন্দু মেলা। এই সম্বন্ধে আমরা জানবো। দেখো, হিন্দু মেলা প্রতিষ্ঠা হচ্ছে 1867 খ্রিস্টাব্দে। এই হিন্দু মেলা প্রতিষ্ঠার ইতিহাস আমরা জানবো। দেখো, নবজাগরণের বিস্তার, জাতীয় সচেতনতার উদ্দেশ্যে, জাতীয়তাবাদ বিস্তারের লক্ষ্যে নবগোপাল মিত্র 1867 খ্রিস্টাব্দে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেছিল। এবং শুধু নবগোপাল মিত্র যে এই প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিল তা কিন্তু নয়, তার কিছুকাল পূর্বে অর্থাৎ 1866 খ্রিস্টাব্দে রাজনারায়ণ বসু তিনি কিন্তু একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছিল, যারই পরবর্তী রূপ হচ্ছে হিন্দু মেলা। অর্থাৎ হিন্দু মেলার সঙ্গে যুক্ত ছিল রাজনারায়ণ বসু, তারপরে নবগোপাল মিত্র, জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর, আরো বিভিন্ন মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায়ের মানুষজন। এবার আমাদেরকে জানতে হবে যে হিন্দু মেলার উদ্দেশ্যটা কি ছিল, তাদের কার্যাবলী কি ছিল এবং তাদের গুরুত্বটা কি ছিল। দেখো, হিন্দু মেলা 1867 খ্রিস্টাব্দে গড়ে উঠছে। এর কিন্তু আরো কিছু নাম ছিল, যেমন এটার অপর নাম তুমি বলতে পারো জাতীয় মেলা। এটার অপর নাম হচ্ছে জাতীয় মেলা। জাতীয় মেলা। আবার আরো একটি নাম আছে চৈত্র মেলা। চৈত্র মেলা কেন? চৈত্র মেলা এই কারণে যে 1867 খ্রিস্টাব্দে চৈত্র মাসে, চৈত্র সংক্রান্তিতে নবগোপাল মিত্র কি করলো, যে হিন্দু মেলা প্রতিষ্ঠা করলো। তার জন্য কিন্তু তার অপর নাম হচ্ছে চৈত্র মেলা। বোঝা গেছে? তাহলে নবগোপাল মিত্র, রাজনারায়ণ বসু, তারপরে জোড়াসাঁকো ঠাকুর পরিবারের অনেক সদস্য, জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর প্রমুখরা কিন্তু হিন্দু মেলা প্রতিষ্ঠা করলো। এবং এরা জাতীয় জাগরণের উদ্দেশ্যে, দেশাত্মবোধ সঞ্চারণের উদ্দেশ্যে, আত্মনির্ভরতার উদ্দেশ্যে, প্রাচীন হিন্দু ধর্মের গৌরব ঐতিহ্যকে ফিরিয়ে আনতে, আবার বাংলা ভাষা চর্চার বিকাশের জন্য, প্রসারের জন্য এই সংগঠনটি গড়ে তুলেছিল। এবং এরা একটা পত্রিকা মুখপত্র ছিল একটি, সেটার নাম হচ্ছে ন্যাশনাল। দেখো,
এই ন্যাশনাল পত্রিকার মাধ্যমে বা মুখপত্রের মাধ্যমে নবগোপাল মিত্র সেই সময় সর্বভারতীয় স্তরে জাতীয় জাগরণ, জাতীয়তাবোধ, দেশাত্মবোধ জাগরণের চেষ্টা করেছিল। তাই তাকে ন্যাশনাল মিত্র বলা হয়। তাই তাকে নবগোপাল মিত্রকে ন্যাশনাল মিত্র নামেও তিনি কিন্তু পরিচিত। তাহলে এবার আমাদের জানতে হবে যে উদ্দেশ্য কি ছিল এবং কার্যাবলীগুলি কি ছিল। দেখো, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্যই ছিল যে প্রাচীন পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ফলে যে পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতির বিস্তার ঘটছিল সেই সময়ের সমাজে, সেই পাশ্চাত্য শিক্ষার সকল সভ্যতার সংস্কৃতির গতিরোধ করা, তার সঙ্গে সঙ্গে ভারতীয় সভ্যতার সংস্কৃতির বিস্তার ঘটানো, তার সঙ্গে ভারতীয় বাংলা শিক্ষার বিস্তার ঘটানো এবং আত্মনির্ভরতা, দেশাত্মবোধ জাগরণের জন্য এসবের উদ্দেশ্যে কিন্তু এটা প্রতিষ্ঠা হয়েছিল। এবার আমরা জানবো যে কার্যাবলী কি ছিল। হিন্দু মেলার কার্যাবলীগুলি কি ছিল, অর্থাৎ কিভাবে তারা নিজের কাজকর্ম পরিচালনা করত, অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে হিন্দু মেলা প্রতিষ্ঠা হয়েছিল সেই উদ্দেশ্যগুলো কিভাবে তারা বাস্তবায়িত করত, খুব গুরুত্বপূর্ণ। এখানে মনে রাখো, নবগোপাল মিত্র কিন্তু ভারতীয়দের সেই সময় আত্মনির্ভর হওয়ার কথা তিনি কিন্তু বলেছেন। অর্থাৎ প্রত্যেকটা মানুষকে আত্মনির্ভর হস্তশিল্প প্রদর্শনের মাধ্যমে বা দেশীয় ঐক্য বা দেশের যে প্রতীক, দেশের প্রতীকগুলোকে মর্যাদা প্রদান, সেগুলোকে সংরক্ষণের কথা কিন্তু বলেছেন। হস্তশিল্প, কৃষি, তারপরে বিভিন্ন শিল্পের কথা তিনি কিন্তু বলেছেন এবং প্রচার করেছেন এবং এভাবে ভারতীয়দের আত্মনির্ভর হওয়া কথা কিন্তু বলেছেন। আবার 2 নম্বর যদি বলতে হয় যে এদের কার্যাবলী ছিল যে তারা বিভিন্ন উপায়ে কিন্তু তারা দেশাত্মবোধের জাগরণ তারা কিন্তু ঘটিয়েছিল। তারা দেশাত্মবোধের সঞ্চার করেছিল। তারা দেখা যাবে যে ভারতীয়দের আত্মনির্ভর হওয়ার কথা বলেছিল। আবার দেশের যুব সমাজকে সমৃদ্ধ করতে, তাদের মধ্যে জাতীয়তাবোধের বিকাশ ঘটানোর জন্য, ভারতীয় যুবকদেরকে শক্তিশালী করে তোলার জন্য অনেক সময় লাঠি খেলা, অনেক সময় শরীরচর্চার কথা কিন্তু তিনি বলেছেন বা তিনি প্রচার করতেন। এভাবে তিনি জাতীয়তাবাদের বিস্তার করেছিলেন, আত্মনির্ভর হওয়ার কথা বলেছিলেন। বা দেখা যায় যে তারা বিভিন্ন গ্রন্থের মাধ্যমে, যেটা বাংলা ভাষায় লেখা বিভিন্ন গ্রন্থ, সেই সমস্ত বাংলা ভাষায় লেখা বিভিন্ন গ্রন্থের মধ্যে জাতীয়তাবাদের বিস্তার ঘটাতে চেয়েছিল। অর্থাৎ বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল। আবার যদি বলতে হয় যে তারা সমগ্র ভারতে ঘুরে ঘুরে যে বিভিন্ন হস্তশিল্পগুলোকে বা দেশের যে মর্যাদার প্রতীকগুলোকে সংরক্ষণ করত, তাদের প্রদর্শনী করত এবং দেখা যায় যে তারা প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে একটি মেলার আয়োজন করত এবং সেই সমস্ত মেলাগুলোতে সেই সমস্ত দেশের যে বিভিন্ন জাতীয় মর্যাদার যে প্রতীকগুলো সেগুলো করতো, সেটা প্রদর্শনী করত, বিভিন্ন অভিনয়ের মধ্যে দিয়ে জাতীয়তাবাদের প্রসার করত, বিভিন্ন তর্ক বিতর্কের মধ্যে, বিভিন্ন আলোচনা সবার মধ্যে দিয়ে কিন্তু হিন্দু মেলা তাদের যে কার্যাবলী বা তাদের যে উদ্দেশ্যটাকে এগিয়ে নিয়ে গিয়েছিল। ঠিক আছে, কিন্তু এর সীমাবদ্ধ হওয়া আছে। তার কারণ হচ্ছে যে এর সীমাবদ্ধতা এটাই ছিল যে এই সময় কিন্তু রাজনৈতিক আন্দোলন ছাড়া বা রাজনৈতিক আলাপ আলোচনা ছাড়া দেশাত্মবোধ প্রায় মূল্যহীন ছিল এবং সেই কারণে হিন্দু মেলা শুধুমাত্র দেশাত্মবোধ জাগরণের প্রতি বেশি গুরুত্ব দিয়েছিল, রাজনৈতিক যে আন্দোলনের প্রতি তেমন গুরুত্ব দেয়নি। তাই দেখা যায় যে এক শ্রেণীর মানুষ এক সময় গিয়ে মাত্র 13 বছর টিকেছিল এই সংগঠনটি এবং শেষে দেখা যাবে যে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে এরা তেমন যুক্ত ছিল না, তাই শেষ পর্যন্ত হিন্দু মেলা ব্যর্থ হয়ে যায়। তবুও কিন্তু তাদের গুরুত্ব অপরিসীম। পরবর্তী সময়ে তারা যে জাতীয়তাবোধের সঞ্চার করেছিল বা পরবর্তী সময়ে যদি দেখো যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় হিন্দু মেলার যে জাতীয় জাগরণের যে উদ্দেশ্যটা পরবর্তী গিয়ে বাস্তবায়িত হয়েছিল। ঠিক আছে, আরো একটি সীমাবদ্ধতা ছিল যে এরা প্রাচীন হিন্দু ধর্মের গৌরবময় ঐতিহ্যের প্রচার করতে গিয়ে তারা কিন্তু দেখা যায় যে মুসলিম সদস্যদের তারা কিন্তু সেভাবে তাদের দলে বা তাদের সংগঠনের সঙ্গে যুক্ত করতো না, বা গ্রামাঞ্চলের মধ্যে হিন্দু মেলা তেমন কোনো প্রভাব ছিল না। শেষ পর্যন্ত 13 বছরের মধ্যেই হিন্দু মেলা শেষ পর্যন্ত ব্যর্থ বা থেমে গিয়েছিল।
ঠিক আছে, এখান থেকে খুব ভালো ভালো প্রশ্ন আসে। হিন্দু মেলার প্রতিষ্ঠার সঙ্গে কারা যুক্ত ছিল, এর সম্পাদক কি ছিল মনে রাখবে, এর সম্পাদক ছিল জোড়াসাঁকো ঠাকুর পরিবারের একজন সদস্য জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর, এবং সহ সম্পাদক ছিলেন নবগোপাল মিত্র, এবং জোড়াসাঁকো ঠাকুর পরিবারের এই হিন্দু মেলার ভূয়সী প্রশংসা করেছেন। যাই হোক, এবার আমরা পরবর্তী অংশে চলে যাব, সেটা হচ্ছে ভারত সভা। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, মাধ্যমিকে বারবার এখান থেকে কোনো না কোনো প্রশ্ন থাকেই, সেহেতু এটা ভালো করে শোনার বলবো সবাইকে ভালো করে শুনতে, ভালো করে দেখে নাও যে 1876 1876-এর 26শে জুলাই 1876-এর 26শে জুলাই ভারত সভা প্রতিষ্ঠা হচ্ছে, এবং এই ভারত সভার প্রাণ পুরুষ ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ভারত সভা প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, বা 19 শতকে যে সমস্ত সভা সমিতিগুলি গড়ে উঠেছিল সেগুলোর মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ সংগঠন ছিল ভারত সভা। এই ব্যাপারে আমরা জানবো। তার আগে দেখো, এখানে অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার ঘোষ, হেমন্ত কুমার, এরা কিন্তু 1875 গিয়ে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেছিল। ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করলেও কিন্তু দেখা যায় যে 1 বছরের মধ্যে এই শিশির কুমার ঘোষ বা হেমন্ত কুমারের যে ইন্ডিয়ান লীগ সেটা কিন্তু ব্যর্থ হয়ে যায়, থেমে যায় বিভিন্ন কারণে, এবং পরবর্তী সময় ভারত সভার সূচনা হবে কিভাবে? এর ঠিক 1 বছর পর 1876-এর 26শে জুলাই কলকাতার অ্যালবার্ট হল, যেটা বর্তমানে কলেজ স্ট্রিটের কফি হাউস নামে আমরা চিনি, আমরা অনেকে গেছি ওখানে কফি হাউসে, সেটা একসময় ছিল অ্যালবার্ট হল। সেই অ্যালবার্ট হলে 1876 খ্রিস্টাব্দের 26শে জুলাই একটি অধিবেশনের মধ্যে দিয়ে ভারত সভা প্রতিষ্ঠা হচ্ছে, এবং এই সভার সঙ্গে যুক্ত ছিল আনন্দমোহন বসু। কারা কারা যুক্ত ছিল আমি বলে দিই। আনন্দমোহন বসু ছিল তোমার শিবনাথ শাস্ত্রী, এবং প্রাণপুরুষ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এখানে একটা কথা বলি যে এখানে 3 জনের নাম বললাম, এরাই কিন্তু ভারত সভার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত ছিল তা কিন্তু নয়। একটা কথা মনে রাখবে যে ভারত সভা একটা গুরুত্বপূর্ণ সংগঠন এই কারণেই যে ভারত সভার প্রাণ পুরুষ ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারপরে এই যে সবার বিভিন্ন সদস্যরা ছিল তারা কিন্তু ওয়েল এডুকেটেড ছিল, তারা শিক্ষিত ছিল, কেউ ছিল ব্যারিস্টার, কেউ ছিল উকিল, কেউ ছিল ডাক্তার, কেউ ছিল শিক্ষক, কেউ ছিল বড় ধনী ব্যবসায়ী। তারা কিন্তু এই ভারত সভার সদস্য ছিল, এবং তাদের উদ্যোগে কিন্তু ভারত সভা একটা বিশেষ পর্যায়ে পৌঁছাতে পেরেছিল। বিশেষ করে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন পদক্ষেপ এবং তার যে বাগ্মিতা, তার কথা বলার ভঙ্গি, তার যে অনুপ্রেরণামূলক যে কথাবার্তা, বা তার ঐক্যবদ্ধ করার যে ক্ষমতা সর্বভারতীয় স্তরে, তার জন্যই ভারত সভা বিশেষভাবে একটি বিশেষ জায়গায় পৌঁছেছিল। এবং দেখা যাবে যে পরবর্তী সময়ে ভারত সভা বা অল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্সের অনুকরণে সর্বভারতীয় স্তরে আমাদের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হবে। তাহলে দেখো, এখানে ভারত সভা প্রতিষ্ঠার সময় কারা কারা যুক্ত ছিল আমরা জানতে পারলাম। আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, তারপরে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং প্রমুখরা। এবং এই ভারত সভার উদ্দেশ্য কি ছিল এটা আমরা জানবো। তবে এখানে একটা কথা বলে রাখি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত গ্রন্থ এ নেশন ইন মেকিং গ্রন্থে এই ভারত সভা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। এ নেশন ইন মেকিং তার একটি উল্লেখযোগ্য গ্রন্থ, ভারত সভা সম্পর্কে এখানে বিস্তারিত জানা যাবে। এবার আসি আমরা উদ্দেশ্য। কোন উদ্দেশ্য নিয়ে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
ভারত সভার প্রতিষ্ঠা করলো এবং তাদের অবদান কি ছিল, তাদের কার্যাবলী কি ছিল। দেখো এখানে উদ্দেশ্য মনে রাখতে হবে যে সর্বভারতীয় স্তরে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, সকলের স্বার্থ সুরক্ষিত করার কথা তিনি ভেবেছিলেন, সকলের উন্নয়নের কথা তিনি ভেবেছিলেন। কৃষক শ্রমিক থেকে শুরু করে অর্থাৎ সমাজের যারাই অবহেলিত ছিল ব্রিটিশ শাসনের কবলে পড়ে তাদেরকে উদ্ধার করা বা তাদের বিভিন্ন রাজনৈতিক দাবি দাওয়া আদায়ের বা তাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা, তাদের মধ্যে জাতীয়তাবাদের সঞ্চার করা প্রভৃতির উদ্দেশ্যে কিন্তু ভারত সভার প্রতিষ্ঠা হয়েছিল। এবং আরো একটি উদ্দেশ্য ছিল যে সর্বভারতীয় স্তরে জনমত গঠন করা। 2 নম্বর হচ্ছে যে ঐক্যবদ্ধভাবে আন্দোলন পরিচালনা করা। 3 নম্বর হচ্ছে হিন্দু মুসলমানকে ঐক্যবদ্ধ করে সর্বভারতীয় স্তরে নিয়ে আসা। এভাবে দেখা যায় যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের সঙ্গে মিশে মিশে বিভিন্ন জায়গায় এই ভারত সভার বিভিন্ন সংগঠনগুলি কিন্তু গড়ে উঠেছিল। সেটা দিল্লি, মিরাট, অযোধ্যা, সিন্ধু প্রভৃতি জায়গায় কিন্তু এই ভারত সভার কিন্তু শাখা ছিল। তাহলে উদ্দেশ্য, তার শাখা জানতে পারলাম। এবার যে অংশ আমরা যাবো খুব গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনবে যে ভারত সভার উদ্দেশ্য বা কার্যাবলী, উদ্দেশ্য বলছি ভারত সভার কার্যাবলী বা তাদের ভারতের ইতিহাসে ভারত সভার অবদানটা কি ছিল, তাদের কার্যাবলীগুলি কি ছিল। প্রথমে দেখো আমি বলবো যে কৃষক সম্প্রদায়ের মানুষদের জন্য, কৃষক সম্প্রদায়ের মানুষদের কথা তিনি কিন্তু ভেবেছিলেন। এখানে দেখা যায় যে কৃষকদের জন্য তিনি কি করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, না তো 1859 খ্রিস্টাব্দে একটা আইন, সেটা হচ্ছে রেন্ট অ্যাক্ট, বা 1870 খ্রিস্টাব্দে পাবনা বিদ্রোহ কৃষকদের। আবার দেখা যায় যে 1884 তে যে প্রজাস্বত্ব আইন, প্রজাস্বত্ব আইন, এগুলো সবগুলো কিন্তু কৃষকদের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিল। এবং সব ক্ষেত্রে দেখা যায় যে ভারত সভা কিন্তু, বা যেহেতু এটা আগে ছিল, এগুলো আগে ছিল এই দুটো, তাই তখনও কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষকদের কথা ভাবতো। এবং বিশেষ করে ভারত সভা প্রতিষ্ঠার পর থেকে কৃষকদের কিন্তু তাদের বিভিন্ন দাবি দাওয়াগুলো কিন্তু সর্বভারতীয় স্তরে ব্রিটিশদের কাছে কিন্তু তারা পৌঁছাতে পেরেছিল। এক্ষেত্রে অবদানটা হচ্ছে রেন্ট অ্যাক্টের সময় ভারত সভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পাশে ছিল, 1870 খ্রিস্টাব্দে পাবনা বিদ্রোহের সময় কৃষকদের পাশে ছিল, 1884 খ্রিস্টাব্দে যে প্রজাস্বত্ব আইন ব্রিটিশ সরকার পাশ করবে সেখানে সেই সংবিধানকে সংশোধিত করতে ভারত সভা বাধ্য করেছিল, অর্থাৎ কৃষকদের অনুকূলে নিয়ে এসেছিল সেই প্রজাস্বত্ব আইনকে। 2 নম্বর আমরা অবদানটা আলোচনা করব, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সিভিল সার্ভিস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, আইসিএস বা সিভিল সার্ভিসের ক্ষেত্রে ভারত সভা কি অবদান রেখেছিল। এখানে ভালো করে মনে রাখবে যে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে শর্ট কোশ্চেন আছে যে সিভিল সার্ভিসটা কি প্রথমে আমাদের জানতে হবে, না তো সিভিল সার্ভিসের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে সিভিল সার্ভিসের জনক বলা হয়। সিভিল সার্ভিস একটা পরীক্ষা, এবং যে পরীক্ষায় পাশ করে সরকারের উচ্চ পদগুলো লাভ করা যেত, উত্তীর্ণ হলে সেই সরকারের উচ্চ পদগুলোতে চাকরি দেওয়া হতো। কেন এটা প্রচলন করেছিল? দেখো ব্রিটিশরা কিন্তু তাদের প্রথম দিকে তাদের অভিজাত সম্প্রদায়ের মানুষদের ইংল্যান্ডের, ব্রিটেনের, তারা ভারতে নিয়ে আসতো এবং তারা এই ভারতের মধ্যে একটি কলেজ ছিল যেখানে ভারতীয় ব্রিটিশদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো, সেটা হচ্ছে হেলবেরি কলেজ। সেটা ভারতেও ছিল আবার ইংল্যান্ডেও ছিল। ভারতে আগত সেই সমস্ত অভিজাত ইংরেজদেরকে হেলবেরি কলেজে প্রশিক্ষণ দেওয়া হতো, ভারতীয়দের সম্বন্ধে ধারণা দেওয়া হতো, ভারতীয়দের ভাষা সম্বন্ধে ধারণা দেওয়া হতো, প্রশাসনিক কিভাবে কর্মকাণ্ড পরিচালনা করা হবে তার শিক্ষা দেওয়া হতো। এবং পরবর্তী সময় তারা দেখলো যে একটা পরীক্ষার আয়োজন করা প্রয়োজন, তাই লর্ড কর্নওয়ালিস কি করবে, সিভিল সার্ভিস পরীক্ষার আয়োজন করবে, যেটাই পরীক্ষার্থী বসেছে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চ পদগুলো দখল করতে পারবে। এবার সিভিল সার্ভিস পরীক্ষা চালু হলো। দেখা গেল যে সিভিল সার্ভিস পরীক্ষায় শুধুমাত্র যে ইংরেজিরাই যে দক্ষতার সহিত পাস করছিল বা সাফল্য লাভ করছে তা কিন্তু নয়।
ঠিক সেই সময় কিন্তু যথারীতি পাশ্চাত্য শিক্ষার বিস্তার কিন্তু ঘটে গেছে, যার ফলে অনেক বাঙালি, অনেক ভারতীয়রা কিন্তু খুব সহজেই সিভিল সার্ভিস পরীক্ষায় তারা পাস করে যাচ্ছিল, উত্তীর্ণ হয়ে যাচ্ছিল। এবং দেখা যায় একটা সময় যে ভারতের ব্রিটিশ সরকারের উচ্চ পদগুলো অনেক ভারতীয়, অনেক বাঙালিরা কিন্তু দখল করতে শুরু করেছিল, এবং যার এটা ছিল একটা ব্রিটিশ সরকারের কাছে একটা ভয়ের কারণ। তার জন্য কি করেছিল যে এক সময় 1876 খ্রিস্টাব্দে সিভিল সার্ভিস পরীক্ষার বসার ঊর্ধ্বতম বয়স 21 থেকে কমিয়ে 19-এ করে দেওয়া হয়েছিল। কারণ হচ্ছে যে ব্রিটিশরা এটা চক্রান্ত করে করেছিল যাতে ভারতীয়রা সেইভাবে সিভিল সার্ভিস পরীক্ষায় সুযোগ না পায়, সাফল্য না পায়। তার কারণ হচ্ছে যদি ঊর্ধ্বতম বয়সটাকে 19 করে দেয় কমিয়ে, তাহলে কি হবে? ভারতীয়রা বঞ্চিত হবে। এই কারণে যে 19 বছরের একজন বালক সিভিল সার্ভিস পরীক্ষার মতো একটা বড় পরীক্ষায় সাফল্য লাভ করতে পারবে না, বা খুব কষ্টসাধ্য হবে, বা ইংল্যান্ডে সেই সময় সিভিল সার্ভিস পরীক্ষা দিতে যেতে হতো। তাই তারা চক্রান্ত করে 21 থেকে কমিয়ে সেটাকে 19 বছরে নিয়ে গেল, যাতে ভারতীয়রা সুযোগ না পায়, উচ্চ পদগুলো যেন অধিকার করতে না পারে। এর জন্য সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জোরালো আন্দোলন শুরু করেছিল। ভারত সভা কি করেছিল যে সিভিল সার্ভিস পরীক্ষায় ঊর্ধ্বতম বয়সটাকে 21 থেকে 19 করে দেওয়ার প্রতিবাদে আবার ভারত এবং ইংল্যান্ডে একই সঙ্গে সিভিল সার্ভিস পরীক্ষা নেওয়ার আর্জি জানিয়ে ভারত সভা কিন্তু ব্রিটিশ সরকারের বিরোধিতা করেছিল। তাদের রাজনৈতিক দাবিদাওয়াদের মধ্যে তারা কিন্তু ব্রিটিশ সরকারকে সেটা জানিয়েছিল যে না, আমরা এটা মানবো না। ব্রিটিশ সরকারকে প্রকাশ্য তারা রাজনৈতিক দাবিদাওয়ার মধ্যে দিয়ে বলেছিল যে না, পুনরায় সেই সিভিল সার্ভিসের ঊর্ধ্বতম বয়সটাকে 21 করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ইংল্যান্ড এবং ভারতে একই সঙ্গে সিভিল সার্ভিস পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে। শেষ পর্যন্ত দেখা যায় যে ভারত সভা জয়যুক্ত হয়েছিল। পরবর্তী সময় সেই সিভিল সার্ভিস পরীক্ষায় বসার ঊর্ধ্বতম বয়সটাকে পুনরায় 21 বছরে ফিরিয়ে আনা হয়েছিল। আরো বিভিন্ন ক্ষেত্রে ভারত সভা কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। যেমন সেই সময় বিভিন্ন দমনমূলক নীতি, যেমন এখানে 3 নম্বর অবদানটা এখানে বলতে হয় যে লর্ড নর্থব্রুক 1876 খ্রিস্টাব্দে লর্ড নর্থব্রুকের আমলে একটা আইন পাস, যেটা হচ্ছে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। 2 নম্বর হিসেবে খুব গুরুত্বপূর্ণ নাট্যাভি নিয়ন্ত্রণ আইন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। 1876 খ্রিস্টাব্দে লর্ড নর্থব্রুক নাট্য অভিনয় নিয়ন্ত্রণ আইন পাশ করল। এই ব্যাপারটা আমাকে জানতে হবে। ভারত সভায় বিরোধিতা করেছিল, তারা আমাকে জানতে হবে যে নাট্য অভিনয় নিয়ন্ত্রণ আইনটা কি। দেখো, তার কিছুকাল পূর্বে যদি যাও তো দেখতে পাবে যে নির্বিদ্রোহের সময় হিন্দু পেট্রিয়ট পত্রিকা জয় আন্দোলন করেছিল। আবার দীনবন্ধু মিত্র তার যে নাটক নির্বিদ্রোহকে নিয়ে সেই নাটক মঞ্চস্থ করা হয়েছিল, এবং সেই নাটক মঞ্চস্থ করার ফলে নাটকের মধ্যে দিয়ে দীনবন্ধু মিত্র দেখিয়েছিল যে ব্রিটিশ সরকার কিভাবে চাষিদের উপরে অত্যাচার করছে। এবং এই ধরনের প্রকাশ্য একটা নাটক মঞ্চস্থ হওয়ার মানে হচ্ছে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদ খুব সহজে জাগ্রত হবে, ব্রিটিশ সরকারের যে কঠোর নীতিগুলো প্রকাশ্য এসে যাবে। নাট্যবিনয় নিয়ন্ত্রণ হচ্ছে সেই নাটকগুলো যাতে মঞ্চস্থ হতে না পারে তার জন্য একটা আইন জারি করলো ব্রিটিশ সরকার। প্রকাশ্যই আইন জারি করে বলে দেওয়া হলো যে কোনো নাটক যদি মঞ্চস্থ করতে হয় সেই নাটকের স্ক্রিপ্টটা পুলিশের হাতে দিতে হবে। পুলিশ সেটা পারমিশন দেবে যে সেই নাটকটা মঞ্চস্থ করা যাবে কি যাবে না। তাহলে বোঝা যাচ্ছে যে কিভাবে জাতীয়তাবাদের কন্ট্রোল করা হয়েছিল। যে কোনো নাটক মঞ্চস্থ করা যেত না, প্রথমে ব্রিটিশ সরকারকে বা পুলিশদেরকে জমা দিয়ে সেই স্ক্রিপ্টটাকে পাস করাতে হতো। এই নাট্যবিনয় নিয়ন্ত্রণ আইনের বিরোধিতা করেছিল ভারত সভা। 4 নম্বর দেখো, 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটন
পাস করছে এই সময় ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। এটা বাংলা হচ্ছে মাতৃভাষা সংবাদপত্র আইন, মাতৃভাষা সংবাদপত্র আইন, সংবাদপত্র আইন। এটা কি বলা হয়েছিল যার জন্য ভারত সভা বিরোধিতা করেছিল? দেখো, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটা জারি করেছিল 1878 খ্রিস্টাব্দে একজন কঠোর নিষ্ঠুর একজন বড়লাট লর্ড লিটন। সে করেছিল কি যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা মাতৃভাষা সংবাদপত্র আইন পাশ করে বলে দিল যে ব্রিটিশ সরকারের বিরোধিতামূলক কোনো খবর সংবাদপত্রে ছাপানো যাবে না। তারা ভীত হয়ে পড়েছিল যে জাতীয়তাবোধের জাগ্রতকে যে করে হোক তাদেরকে থামিয়ে রাখতে হবে। তার জন্য সংবাদপত্রে প্রতিনিয়ত ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লেখা হতো এবং ভারতীয়দের ঐক্যবদ্ধ করার কথা বলা হতো, জাতীয়তাবাদ বিস্তারের কথা বলা হতো, ব্রিটিশ সরকারের বিরোধিতার কথা লেখা হতো। তার জন্য লর্ড লিটন আইন পাশ করে বলল যে না, সংবাদপত্রে ব্রিটিশ সরকারের বিরোধিতা কোনো লেখা যাবে না। এটা কণ্ঠরোধ করা হয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতাকে কণ্ঠরোধ করা হয়েছিল। এর প্রতিবাদ করেছিল ভারত সভা এবং পরবর্তী সময়ে দেখা যায় যে 1880 খ্রিস্টাব্দে যখন একজন বড়লাট, সে একজন অনেকটা উদার ছিল, তার সম্বন্ধে জানবো, তার নামটা মনে রাখো, লর্ড রিপন। তাকে দ্য গুড নামেও কিন্তু তিনি পরিচিত। লর্ড রিপন 1880 খ্রিস্টাব্দে মাতৃভাষা সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্টটাকে উঠিয়ে নিয়েছিল। এভাবে ভারত সভা জয়যুক্ত হয়েছিল, তাদের একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। তারপরে অংশে আমরা চলে আসবো যে 1878 খ্রিস্টাব্দে আরো একটি আইন জারি করা হয়েছিল। সেটা কি? 5 নম্বর, 1878 খ্রিস্টাব্দে আরো একটি পাস করেছিল লর্ড লিটন, সেটা হচ্ছে আর্মস অ্যাক্ট। আর্মস অ্যাক্ট মানে হচ্ছে অস্ত্র আইন। দেখো, এর বিরোধিতা কেন করেছিল ভারত সভা, বা এই অস্ত্র আইনটা কি? শর্ট কোশ্চেন আসতে পারে, 2 নম্বরের প্রশ্নে আসতে পারে যে অস্ত্র আইনটা কি বা আর্মস অ্যাক্টটা কি, বা আসতে পারে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কি, বা আসতে পারে নাট্যবিনা নিয়ন্ত্রণ আইন কি। জেনে রাখো, আর্মস অ্যাক্ট বা অস্ত্র আইনটা হচ্ছে যে সেই সময় অনেক জমিদার, অনেক ধনী সম্প্রদায়ের ভারতীয়রা কিন্তু লাইসেন্স নিয়ে তারা বা নিজেদের কাছে কিছু অস্ত্র রাখার অনুমতি কিন্তু ব্রিটিশ সরকারের কাছ থেকে তারা নিয়েছিল। কিন্তু দেখা যায় যে একজন কঠোর নিষ্ঠুর বড়লাট, সে আসার পর থেকে অস্ত্র আইন জারি করে বলে দিল যে না, ব্রিটিশ সরকারের অনুমতি ছাড়া কেউ অস্ত্র রাখতে পারবে না, বা যারা অস্ত্র ইতিমধ্যে রাখছিল তাদেরকে আর অস্ত্র রাখার অনুমতি দেওয়া হবে না। এবং এই অস্ত্র আইনের বিরোধিতা করেছিল কে? ভারত সভা। সে ভারত সভায় অস্ত্র আইনের বিরুদ্ধে তারা কিন্তু জোরালো আন্দোলন করেছিল। কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত অস্ত্র আইনটা ব্রিটিশ সরকার প্রত্যাহার করে নেয়নি, সেটা কিন্তু বলবৎ ছিল। কিন্তু সংবাদপত্র ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা কিন্তু প্রত্যাহার করে নিয়েছিল। এরপরে যে অংশটা আসবো, দেখো 6 নম্বরে খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে আলাদা করে আবার 4 নম্বরের প্রশ্ন আছে। অর্থাৎ ভারত সভার বিভিন্ন অবদানগুলির মধ্যে আরো একটি অবদান হচ্ছে বা সর্ববৃহৎ বলতে পারো যে ইলবার্ট বিল কি? ইলবার্ট বিলের বিরোধিতা বা এর সপক্ষে কারা ছিল, এর বিপক্ষে কারা ছিল, এটা আমাদেরকে জানতে হবে। তাই আমাদেরকে প্রথমেই জানতে হবে লর্ড রিপন এর সময়কাল 1880 থেকে 84। এই সময়কালে লর্ড রিপন দায়িত্ব পেল এবং তিনি এসে দেখলো, একে তার গুড বলা হয়, তার কারণ অনেকটা উদার ছিল, তার জন্য তাকে তার গুড বলা হয়। এবার দেখো, লর্ড রিপনের সময়কালে ইলবার্ট বিল পাস হচ্ছে। ইলবার্ট বিলটা কি আমরা জানবো। লর্ড রিপন ভারতে আসার পর দেখলো যে ভারতীয়রা পূর্বে কোন শ্বেতাঙ্গদের, কোন ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা তাদের ছিল না। ভারতীয় বিচারকও ছিল, কিন্তু তাদের অধিকার ছিল না যে তারা শ্বেতাঙ্গ মানুষদের বা ইউরোপীয় মানুষদের বিচার করবে। এই অধিকারটা ছিল না, এটা বৈষম্য ছিল। একই যোগ্যতা একজন ইউরোপীয় বিচারক এবং ভারতীয় বিচারকের, অথচ ভারতীয় বিচারকদেরকে সেই ব্রিটিশদের বা সেই শ্বেতাঙ্গদের বিচার করার অধিকার দেওয়া হয়নি। এই বৈষম্যের বিরুদ্ধে লর্ড রিপন তার আইন সচিব
ইলবার্টকে একটি খসড়া বা বিল রচনা করার অনুমতি দিল। এই বিল বা খসড়া অনুমোদন দিল এবং লর্ড রিপন বলল যে না, ভারতীয় বিচারকদেরকেও কিন্তু সমান অধিকার দিয়ে একটি বিল রচনা করো, এবং সেই মোতাবেক লর্ড রিপনের আইন সচিব ইলবার্ট একটি বিল পেশ করলো এবং সেই বিলে ভারতীয় বিচারকদেরকেও কিন্তু শ্বেতাঙ্গ মানুষদের বিচার করার অধিকার দিল। এটাই হচ্ছে তোমার ইলবার্ট বিল নামে পরিচিত। ইলবার্ট বিল বিতর্কটা কি? ইলবার্ট বিল বিতর্কটা দেখো, এখানে কিন্তু পরিষ্কারভাবে ভারতীয় বিচারকদের অধিকার দিয়ে দেওয়া হলো যে শ্বেতাঙ্গ মানুষদের বিচার করতে পারবে। এবার বলো যে এটা কি ইউরোপীয়দের কাছে বা শ্বেতাঙ্গদের কাছে এটা গ্রহণযোগ্য বলে মনে হবে? যারা নিষ্ঠুর এত, তারা কি এটা সহজে মেনে নেবে? তারা কি এটা মেনে নেবে যে ভারতীয়রা আমাদের বিচার করবে? কখনোই নয়। তাই দেখা যাবে কলকাতা হাইকোর্টের ব্যারিস্টাররা কলকাতার ব্যারিস্টার ব্রনসেন তিনি একটা ডিফেন্স অ্যাসোসিয়েশন গঠন করবে। ডিফেন্স অ্যাসোসিয়েশন গঠন করে প্রায় 1.5 লক্ষ টাকা তুলবে এবং তারা কি করবে? সেই ইলবার্ট বিলের বিরোধিতা করবে। তারা মানবে না, লর্ড রিপনের সেই ইলবার্ট বিল বা সেই খসড়াটাকে মানবে না। বিল হচ্ছে, মনে রাখবে, যে কোন একটা আইন পাশ করার পূর্ব মুহূর্তের যে অংশ সেটা হচ্ছে বিল, এবং এটা আইনে পরিণত হয়ে গেলে খুব জটিল হয়ে যাবে ব্যাপারটা। তার জন্য কি করলো ইংরেজ ব্যারিস্টার কলকাতা হাইকোর্টের ব্রনসেন ডিফেন্স অ্যাসোসিয়েশন গঠন করে তারা ইলবার্ট বিলের বিরোধিতা করতে শুরু করলো। তারা আন্দোলন করতে শুরু করলো জায়গায় জায়গায়, বিভিন্ন প্রেসিডেন্সি, মুম্বাই, মাদ্রাজ, বাংলাদেশ প্রেসিডেন্সি। এই সময় ভারত সভার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আগমন। ভারত সভা এই বিলটাকে সমর্থন করলো। তার কারণ হচ্ছে এখানে ভারতীয়দের বিচার করার অধিকার দিল, তাই প্রত্যেকটা ভারতীয় কিন্তু এই বিলটাকে মেনে নেবে। তাই কি করলো ভারত সভা অর্থাৎ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই ব্রনসেনের নেতৃত্বে যে ইলবার্ট বিলের বিপক্ষে যে আন্দোলন করছিল তার প্রতিবিপ্লব হিসেবে ভারত সভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সপক্ষে একটা আন্দোলন সৃষ্টি করেছিল। কিন্তু শেষমেশ ব্রিটিশ সরকার বা লর্ড রিপন বাধ্য হয়ে সেই বিলটাকে প্রত্যাহার করে নিয়ে কিছুটা সংশোধন করেছিল যে না, ভারতীয়রা বিচার করতে পারবে, কিন্তু সেখানে ইংরেজ সংখ্যাগরিষ্ঠ জাজরা থাকবে। মানে ঘুরে কামড়ার মতো ব্যাপারটা হয়ে গেল। যার এটা ব্যর্থ হয়েছিল, এখান থেকে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় শিক্ষা নিয়ে দেখলো যে না, দেখো একটা সামান্য অধিকারকে কেন্দ্র করে ব্রিটিশরা কিভাবে সাংগঠনিক পথে নিজেদের দাবিটাকে আদায় করে নিল, প্রত্যাহার করাতে বাধ্য করলো। ঠিক একই রকম ভাবে ভারতীয়দের সেই শিক্ষায় শিক্ষিত করলো যে না, আমাদেরকেও তাই করতে হবে। আমরা সংঘবদ্ধ হতে হবে, আমাদের সাংগঠনিক ক্ষমতাটাকে বাড়াতে হবে। যার জন্য পরবর্তী সময় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1883 খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্স গঠন করে তিনি সর্বভারতীয় স্তরে একটি রাজনৈতিক সম্মেলন গড়ে তুলেছিলেন, একটা সর্বভারতীয় স্তরে রাজনৈতিক মঞ্চ তৈরি করার লক্ষ্যে। এবং যেটা বা 1883 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে যে অল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্স আয়োজন করা হয়েছিল, সেখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তী সময়ে দেখা যাবে যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে। তার জন্য অমলেশ ত্রিপাঠী, মনে রাখবে নামটা, অমলেশ ত্রিপাঠী অল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্স সর্বভারতীয় সম্মেলনকে জাতীয় কংগ্রেসের মোহরা নামে অভিহিত করেছে। ঠিক আছে। আবার এর সঙ্গে এইসব অবদানগুলো ছিল, তার সঙ্গে কৃষকদের, শ্রমিকদের, তারপরে বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে ভারত সভা কিন্তু রুখে দাঁড়িয়েছিল, বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছিল। ঠিক আছে। এখান থেকে ভারত সভা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই অবদান, কার্যাবলীগুলো, তার প্রতিষ্ঠাতাদের নাম এগুলো সব মনে রাখতে হবে, তার অবদানগুলো মনে রাখতে হবে, এবং তার যে এখানে 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, এইসবগুলো তৈরি করে রাখতে হবে। অনেক সব ছোট ছোট প্রশ্ন আছে,
তাদের ভেঙে ভেঙে প্রশ্ন আছে যে আইসিএসসি পরীক্ষায় ভারত সভার অবদান কি ছিল, বা ইনভার্ট বিল বিতর্কটা কি, এবং এক্ষেত্রে ভারত সভার অবদানটা কি ছিল, এবার চারই পৃথকভাবে আসতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। এভাবেই বাড়িতে বসে তোমরা পড়াশোনা চালিয়ে যাও, এবং জ্যোতি ওয়েলফেয়ার সোসাইটির যে এই উদ্যোগ অবশ্যই প্রশংসার যোগ্য। তার কারণ হচ্ছে যে তারা সমাজের সর্বস্তরের মানুষকে যেভাবে সাহায্য করছে, বা তাদের যে এরকম একটা অনলাইন ক্লাসের ব্যবস্থা করছে, সত্যি অত্যন্ত প্রশংসনীয়। আবার পরবর্তী ক্লাসে যদি সুযোগ পাই তাহলে আবার দেখা হবে। ধন্যবাদ।